আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাবিকুন নাহার, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, আগ্রাবাদ মহিলা কলেজ। বিবিএস পাস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের বিষয় হচ্ছে ব্যবস্থাপনার চতুর্থ পত্র, ব্যবসায় যোগাযোগ নিয়ে ষষ্ঠ অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের আজকে ষষ্ঠ অধ্যায়টি হচ্ছে মৌখিক যোগাযোগের প্রধান মাধ্যমসমূহ। চলো আমরা তাহলে আমাদের আলোচনায় চলে যাই। আমরা জানি যে যোগাযোগের ক্ষেত্রে সর্বাপেক্ষা ব্যবহৃত এবং কার্যকর কিংবা গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হচ্ছে মৌখিক যোগাযোগ, এবং এই মৌখিক যোগাযোগের অত্যন্ত কার্যকর একটি পদ্ধতি বা মাধ্যম হচ্ছে কিন্তু বক্তৃতা বা স্পিচ, যেটাকে আমরা বক্তৃতাকে আমরা স্পিচ বলছি। তাহলে এই বক্তৃতা কি? বক্তৃতাটা হচ্ছে কিন্তু কোনো জনসভা, আলোচনা সভা, সেমিনার, কনফারেন্স ইত্যাদিতে যখন বিপুল সংখ্যক মানুষের সামনে কোনো ব্যক্তি মৌখিক বচন ব্যবহার করে কোনো সংবাদ উপস্থাপন করে কিংবা পরিবেশন করে, সেটাকেই বলা হয় বক্তৃতা বা স্পিচ। চলো আমরা বোর্ডে দেখে নেই যে আমরা সংজ্ঞাটা কী লিখেছি। সাধারণ অর্থে বক্তৃতা বলতে সভা, সেমিনার বা কনফারেন্সে বিপুল সংখ্যক মানুষের সামনে মৌখিক বচন ব্যবহার করে সংবাদ পরিবেশন করাকে বোঝায়। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে মৌখিক বচন ব্যবহার, যেটাকে আমরা বলছি ওয়ার্ডস অফ মাউথ, এই ওয়ার্ডস অফ মাউথ বা মৌখিক বচন যিনি ব্যবহার করছেন তাকে বলা হচ্ছে বক্তা বা স্পিকার, এবং যাদের উদ্দেশ্যে এই মৌখিক বচন ব্যবহার করে সংবাদ পরিবেশন করা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে শ্রোতা বা অডিয়েন্স। তাহলে এই বক্তৃতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দুটি অংশ, যিনি বক্তব্য দিচ্ছেন তাকে বলা হচ্ছে বক্তা বা স্পিকার, এবং যাদের উদ্দেশ্যে এই বক্তৃতাটা প্রদান করা হচ্ছে কিংবা সংবাদটা পরিবেশন করা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে শ্রোতা বা অডিয়েন্স। অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারিতে এ সম্পর্কে বলা হয়েছে, স্পিচ ইজ এ ফর্মাল টক দ্যাট এ পারসন গিভস টু অ্যান অডিয়েন্স। অর্থাৎ বক্তৃতা হলো এমন এক ধরনের আনুষ্ঠানিক কথা যা একজন ব্যক্তি শ্রোতা মণ্ডলীর সামনে উপস্থাপন করে। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে যেখানে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি থাকবে এবং যেখানে কোনো ব্যক্তি তার মৌখিক বচন ব্যবহারের মাধ্যমে কোনো সংবাদ সেই বিপুল সংখ্যক মানুষের সামনে একই সময়ে একই বিষয় একসাথে উপস্থাপনের একটি সুযোগ পাবে কিংবা পরিবেশন করবে, সেটাকে বলা হয় বক্তৃতা বা স্পিচ। তাহলে শিক্ষার্থীরা সেটা হতে পারে কোনো জনসভা, আলোচনা সভা, সেমিনার বা সিম্পোজিয়াম। এগুলো হচ্ছে মূলত বক্তৃতা প্রদানের কিছু গুরুত্বপূর্ণ স্থল। এবার আমরা জানব উত্তম বক্তৃতার বৈশিষ্ট্যগুলি, ক্যারেক্টারিস্টিক্স অফ গুড স্পিচ। এমন কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে বক্তব্যের মধ্যে থাকতে হবে যেগুলোর উপস্থিতি থাকলেই কেবলমাত্র আমরা সেই বক্তব্যটাকে উত্তম বলে ধরে নেব। চলো আমরা জেনে নেই সেই বৈশিষ্ট্যগুলো কী কী। প্রথমে আমরা পাচ্ছি সুস্পষ্টতা বা ক্ল্যারিটি। সুস্পষ্টতা বলতে যখন বক্তা কোনো বক্তব্য উপস্থাপন করবেন শ্রোতাদের উদ্দেশ্যে, সেক্ষেত্রে অবশ্যই বক্তৃতার বিষয়বস্তুটা অবশ্যই সুস্পষ্ট এবং নির্ধারিত হতে হবে, কারণ শ্রোতার কাছে সুস্পষ্ট যদি না হয় সেটা কখনোই তাদের কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে উত্তম বক্তৃতার একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বক্তব্য অবশ্যই সুস্পষ্ট হতে হবে। কি বলতে চাচ্ছে অবশ্যই সেটা শ্রোতা পর্যন্ত পৌঁছাতে হবে এবং শ্রোতার বোধগম্য হতে হবে। দ্বিতীয়ত আমরা পাচ্ছি বক্তব্যের সুনির্দিষ্টতা, ডেফিনেটনেস অফ দ্য মেসেজ। অবশ্যই অপ্রাসঙ্গিক কোনো বিষয় যদি বক্তব্যে চলে আসে সেটা কিন্তু উত্তম বক্তব্য হিসেবে ধরে নেওয়া যায় না। অবশ্যই বক্তব্যটা সুনির্দিষ্ট হতে হবে। সুনির্দিষ্ট বিষয়বস্তুর আলোকেই যখন একটি বক্তব্য উপস্থাপন করা হবে তখনই সেই বক্তব্যটাকে উত্তম হিসেবে ধরে নেওয়া হবে। যার কারণে একটি বক্তব্যকে উত্তম হিসেবে ধরে নেওয়ার জন্য কিংবা উত্তম একটি বক্তব্যের জন্য অবশ্যই বক্তব্যের সুনির্দিষ্টতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে আমরা পাচ্ছি সংক্ষিপ্ততা। এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ হচ্ছে আমরা জানি যে শ্রোতাদের কে ধরে রাখার বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে দীর্ঘ কোনো বক্তব্য শ্রোতাদের মনোযোগ কিন্তু বিঘ্নিত করতে পারে। তাহলে শ্রোতাদের মনোযোগ ধরে রাখার জন্য এক্ষেত্রে অবশ্যই সুস্পষ্ট, সুনির্দিষ্ট এবং বক্তব্যটা সংক্ষিপ্ত হওয়াটা বাঞ্ছনীয়। এক্ষেত্রে মূল বিষয়বস্তুর সাথে প্রাসঙ্গিক যে বিষয়বস্তু সেটাকে প্রাসঙ্গিক বিষয়বস্তুর আলোকে
বক্তব্যকে যতটুকু সংক্ষিপ্ত করা যায় ততই শ্রোতাদের মনোযোগ ধরে রাখার ব্যাপারটা অনেক বেশি সহজ হয়, যার কারণে এটিও কিন্তু একটি উত্তম বক্তব্যের একটি বৈশিষ্ট্য। এর পরবর্তীতে আমরা পাচ্ছি কৌতূহলকর, ইন্টারেস্টিং। অবশ্যই একটি বক্তব্যকে যত বেশি কৌতূহলকর করা যাবে, ইন্টারেস্টিং করা যাবে, ততই শ্রোতার মনোযোগটা আকর্ষণ করাটা সহজ হবে। কারণ আমরা অনেক সময় দেখি যে বক্তব্যে অনেক ক্ষেত্রে বক্তা তার বক্তব্যে কৌতুক গান অথবা সাধারণ কিছু ঘটনা, বিশেষ কিছু ঘটনার উপস্থাপন কিন্তু সে চাইলেই করতে পারে, তবে অবশ্যই সেটা বিষয়বস্তুর সাথে প্রাসঙ্গিক হতে হবে, তাহলে কিন্তু বক্তব্য অনেক বেশি প্রাণবন্ত হতে পারে। এর পরবর্তীতে বলা হচ্ছে অনানুষ্ঠানিকতার ছোঁয়া, ইনফর্মাল টাচ। আমরা জানি যে বক্তব্যটাই হচ্ছে আনুষ্ঠানিক একটি বিষয়, যার কারণে বক্তব্যকে প্রাণবন্ত এবং শ্রোতাদের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য, শ্রোতাদের মনোযোগটা আকর্ষণের জন্য অনেক ক্ষেত্রেই বক্তা চাইলে ব্যক্তিগত অথবা অনানুষ্ঠানিকতার কিছু ছোঁয়া যদি আনতে পারে বক্তব্যে, সেক্ষেত্রে কিন্তু বক্তব্য শ্রোতাদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য এবং প্রাণবন্ত হওয়ার একটা সুযোগ থাকে, যার কারণে অনানুষ্ঠানিকতার ছোঁয়াও বা উত্তম বক্তৃতার ক্ষেত্রে একটি বৈশিষ্ট্য। এর পরবর্তীতে আমরা পাচ্ছি শ্রোতাদের প্রতি গুরুত্ব। আমরা জানি যে বক্তব্যের ক্ষেত্রে শ্রোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ বক্তব্যটা প্রদান করা কিংবা সংবাদটা পরিবেশনই করা হচ্ছে শ্রোতাদের উদ্দেশ্যে। তাহলে শ্রোতাদের কথা চিন্তা করেই একজন বক্তাকে তার বক্তব্যটা উপস্থাপন করতে হয়। সেক্ষেত্রে শ্রোতাদের সংখ্যা সেটাও কিন্তু একটা বিবেচ্য বিষয়, কারণ বিপুল সংখ্যক শ্রোতা যদি হয় সেক্ষেত্রে প্রচারণামূলক কিছু বক্তব্য সেটা দেওয়া যেতে পারে, আর যদি শ্রোতাদের সংখ্যাটা কম হয় সেক্ষেত্রে কিন্তু আলোকচারিতার মাধ্যমেও কিন্তু বক্তব্যটা পরিবেশন করা যায়। দ্বিতীয়ত আমরা বলতে পারি যে শ্রোতাদের বয়সটা চিন্তা করে এবং শ্রোতাদের পারিপার্শ্বিক অবস্থা, বিষয়ের সাথে শ্রোতাদের সম্পর্ক, বিভিন্ন বিষয় আলোচনা করে কিন্তু আমরা যখন বক্তব্যকে একটু প্রাণবন্ত করতে যাব, যেখানে কৌতুক গান, বিভিন্ন বিষয়ের উপস্থাপনের কথা বলছি, সেটা অবশ্যই তাদের বয়সকে সামনে রেখে কিংবা বয়সের সাথে সঙ্গতি রেখে কিন্তু আমাকে উপস্থাপন করতে হবে। মূল কথা, শ্রোতাকে কিন্তু অনেক বেশি প্রাধান্য দিতে হবে এবং আমার বক্তব্যের ভাষাটা যত বেশি সহজ, সরল, সাবলীল হবে, শ্রোতা ততই বক্তব্যের মূল বিষয়বস্তু বুঝতে পারবে এবং সেটার ক্ষেত্রে বক্তব্যটাকে তারা ধারণ করতে পারবে। তাহলে শ্রোতার প্রতি মনোযোগ দিয়ে, যার কারণে বলছি একটি বক্তব্যের ক্ষেত্রে শ্রোতাকে গুরুত্ব আরোপ করাটা অনেক বেশি জরুরি, যে শ্রোতার উপর ভিত্তি করে যখন আমার বক্তব্যটা উপস্থাপিত হবে সেই বক্তব্যটাকেই কিন্তু উত্তম বক্তব্য হিসেবে ধরে নেওয়া হবে। এর পরবর্তীতে আমরা পাচ্ছি ধীর গতিতে বলা বা স্পিকিং স্লোলি। অবশ্যই একটি বক্তব্যকে অনেক বেশি হৃদয়গ্রাহী করার জন্য বা শ্রোতা পর্যন্ত পৌঁছানোর জন্য বক্তব্য অবশ্যই ধীর গতিতে বলাটা অনেক বেশি উত্তম। কারণ হচ্ছে যত বেশি বক্তা ধীর গতিতে বলবে বক্তব্যের প্রতিটা শব্দ, প্রতিটা অর্থ বোঝার মতো ক্ষমতা শ্রোতারা পাবে, যেটার কারণে এটাও কিন্তু একটা উত্তম বৈশিষ্ট্য যে বক্তৃতা অবশ্যই ধীর গতিতে বলা উত্তম বলে বিবেচিত হয়। এর পরবর্তীতে আমরা পাচ্ছি আবেগমুক্ততা বা ফ্রি ফ্রম ইমোশন। আবেগমুক্ততা, একজন বক্তা যখন বক্তব্য প্রদান করবে সেই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে বক্তাকে অবশ্যই আবেগমুক্ত থেকে তাকে বাস্তবতার সাথে তাল মিলিয়ে এবং সুনির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে তাকে একটি বক্তব্য প্রদান করা উচিত। কারণ অনেক ক্ষেত্রে আবেগকে আপ্লুত হয়ে কিন্তু বক্তা অনেক সময় মূল বিষয় থেকে সরে যেতে পারে, যে কারণে শ্রোতার হয়তো মনোযোগও বিঘ্নিত হতে পারে। যার কারণে একজন বক্তাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে তাকে আবেগমুক্ত হয়ে কিন্তু একটি বক্তব্য উপস্থাপন করতে হবে। এর পরবর্তীতে বলা হচ্ছে শারীরিক ভাষার সংযোগ, কানেক্টিং বডি ল্যাঙ্গুয়েজ। অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন বক্তা যখন মঞ্চে দাঁড়িয়ে কিংবা শ্রোতাদের উদ্দেশ্যে যখন কোনো বক্তব্য উপস্থাপন করবে, সেক্ষেত্রে কিন্তু শারীরিক ভাষার ব্যবহার, সংযোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কোনো হাত পা না নেড়ে, মাথা না ঝুঁকিয়ে, চোখ না নেড়ে যদি একনিষ্ঠভাবে এক নাগাড়ে একটি বক্তব্য প্রদান করা হয়, সেই বক্তব্য কিন্তু শ্রোতা
শ্রোতা পর্যন্ত পৌঁছানোটা অনেক বেশি কষ্টকর হবে। কারণ শ্রোতাদের কাছে অনেক বেশি পৌঁছানোর জন্য, বক্তব্যটাকে অনেক বেশি গ্রহণযোগ্য করার জন্য কিন্তু অনেক ক্ষেত্রে বক্তাকে তার বক্তব্যের বিষয়বস্তুর আলোকে কিংবা বক্তব্যের বিভিন্ন অংশের উপর ভিত্তি করে হাত, মুখ, ঘাড়, চোখ ইত্যাদি নাড়ানো বিভিন্ন শারীরিক বিভিন্ন ভাষার ব্যবহারটা যেটা ব্যবহার করতে হয়। অনেক সময় হাসির কোনো কথা বললে যদি মুখ গোমরা করে রাখা হয় সেটা যেমন তাদের কাছে গ্রহণযোগ্য হবে না। দুঃখের কোনো স্মৃতি উপস্থাপনের ক্ষেত্রে যদি হাস্যোজ্জ্বল কোনো মুখ থাকে সেটাও যেমন গ্রহণযোগ্য হবে না। সেই জন্যই বলা হচ্ছে যে শারীরিক ভাষার কিছু সংযোগ বা যোগাযোগ বক্তব্যকে অনেক বেশি প্রাণবন্ত করে তোলে, যার কারণে এটাও কিন্তু একটা উত্তম যোগাযোগের একটি অনেক বড় উত্তম যোগাযোগের একটি বৈশিষ্ট্য, যেটা শারীরিক ভাষার সংযোগ স্থাপন করাটা বক্তার অনেক বেশি জরুরি, যেটার মাধ্যমে মনোযোগ আকর্ষণ করা এবং শ্রোতাদের কাছে বক্তব্যকে গ্রহণযোগ্য করাটা অনেক বেশি সহজ হয়। এর পরবর্তীতে আমরা পাচ্ছি শ্রোতাদের অংশগ্রহণ নিশ্চিত করা, এনশিওরিং পার্টিসিপেশন অফ অডিয়েন্স। আমরা জানি যে শ্রোতারা বক্তব্যের উপরেই কিন্তু শ্রোতারা কিন্তু তাদের আসনে বসে থেকেই কিন্তু সেখান থেকেও কিন্তু বক্তব্যের বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে তারা নীরবভাবে হলেও কিন্তু তাদের এই অংশগ্রহণটা, সক্রিয় অংশগ্রহণ বা উপস্থাপনটা কিন্তু অংশগ্রহণটা করতে পারে। কারণ আমরা জানি যে বক্তব্যের উপর ভিত্তি করে একজন শ্রোতা বক্তব্যটা কতটুকু গ্রহণ করছে সেটার উপর ভিত্তি করছে যে শ্রোতার মনোযোগটা কীরকম এবং শ্রোতার পারফরমেন্সটা, সে অংশগ্রহণটা কীভাবে করছে। আমি যদি বক্তৃতা প্রদান করতে থাকি সেক্ষেত্রে যদি অডিয়েন্স তাদের নিজেদের শোরগোলে ব্যস্ত থাকে, তার মানে আমার এই বক্তব্যটা তাদের কাছে পৌঁছচ্ছে না। এবং আমি যা কিছু যে বিষয়ে নিয়ে বিষয়বস্তু শ্রোতাদের কাছে পৌঁছতে চাচ্ছি সেটা যখন শ্রোতা হৃদয়ঙ্গম করবার চেষ্টা করবে, তাদের কাছে পর্যন্ত পৌঁছে সেই পর্যায়ে কিন্তু তারা দুঃখের সাথে দুঃখ ভারাক্রান্ত হবে, হাসির সময় হাসবে এবং আনন্দের সময় আনন্দ প্রকাশ করবে। এবং সেটাই কিন্তু তাদের একটা সক্রিয় অংশগ্রহণই কিন্তু বলে দেয় যে একজন বক্তার বক্তব্য কতটুকু উত্তম হিসেবে বিবেচিত হচ্ছে। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা জানলাম যে একটি বক্তৃতা উত্তম হওয়ার জন্য যে বিষয়গুলো, বৈশিষ্ট্যগুলো অত্যন্ত দরকার, সেটা হচ্ছে সুস্পষ্টতা, বক্তব্যের সুস্পষ্টতা থাকতে হবে, বক্তব্যের সুনির্দিষ্টতা থাকতে হবে, সংক্ষিপ্ত হতে হবে, কৌতূহলকর যদি হয়, অনানুষ্ঠানিকতার ছোঁয়া যদি সেই বক্তব্যে থাকে, শ্রোতাদের প্রতি যদি গুরুত্ব আরোপ করা হয়, ধীর গতিতে বলা হয়, আবেগ মুক্ত থেকে যদি একজন বক্তা তার বক্তব্য উপস্থাপন করেন, শারীরিক ভাষার সংযোগ স্থাপনের মাধ্যমে যদি একটি বক্তব্য উপস্থাপন করা হয় এবং শ্রোতাদের অংশগ্রহণ নিশ্চিতকরণের মাধ্যমে একটি বক্তব্যকে উত্তম বক্তব্য হিসেবে বিবেচনা করা হয়। তাহলে শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এ পর্যন্তই আজ। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।